তো এখানে শেষ করবো, তার আগে গোপা কিছু বলতে চায়, তোমাদের সঙ্গে শেয়ার করতে চায়। যে আসে ছেলেমেয়েরা প্রত্যেকেই মানে মার একদম মানে কি বলবো, এই একটা দিদিভাই বলেছে রত্নগর্ভা, সত্যি আমার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে এলাম আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। এখন বাজে সকাল 6:05। তো বাড়ি থেকে বেরিয়েছি আমি 6:45। তো সকালে উঠে একটু মাকে আগে আগে উঠেছি, কারণ আমি এখন ডিউটি যাচ্ছি আর কি। এখন ডিউটিতে যাচ্ছি, আমার মর্নিং ডিউটি আছে। তো দুপুর 2টোর সময় আমার ডিউটি শেষ হবে, তারপর বাড়ি আসবো। ছেলে স্কুলে চলে আসবে সকালবেলা একা একাই, আর ছেলেকে নিয়ে আমি দুপুরবেলাতে বাড়ি আসবো। তো আমি এখন সকালবেলা একটু আগে আগে মাকে উঠিয়ে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এসেছি। তার মধ্যে শুধু ওষুধ খাওয়ানো হয়নি, মানে মার শরীরটা অতটা মানে এখনও সেভাবে ঠিক হয়নি মনে হচ্ছে, বুঝলে তো। যার জন্যে ওষুধটা মানে গালের মধ্যে দিয়েছিলাম, কিন্তু ওষুধটা গিলতে পারিনি। তেমন একটা সুবিধা নয় মার আর কি অবস্থাটা। তা মোটামুটি রেখে বদির উপরে রেখে আসলাম, কারণ গোপা বাড়িতে নেই। গোপা আসবে 11টার পরে আসবে গোপা, কারণ বাড়িতে একদম বাজারঘাট কিছুই নেই। তো গোপা একটু সবজি বাজার করে তারপরে আসবে। তো এখন আমি প্রায় চলে এসেছি। আমি এখন আছি নৈহাটি, হাবড়া টু নৈহাটি রাস্তার অশোকনগর পার হয়ে গেছি। এই যে বন্ধু দেখো, এটা চলে এসেছি আমি এখন। এই যে একটা সাইনবোর্ড লেখা আছে কামারপুর, কামারপুরে চলে এসেছি। আর সামনে আর একটা স্টপেজের পরেই আমি লেফট সাইডে ঢুকে যাবো আর কি। সামনে একটা স্টপেজ আছে, সেই স্টপেজটার পরের স্টপেজটা আমি আমার ডিউটি আর কি। বেশি দূর নয় এখান থেকে, কাছাকাছি। তো আজকে মানে এখন বাইক নিয়ে আসার ইচ্ছে ছিল, কিন্তু মায়ের পিছনে একটু সকালবেলা টাইম বেশি লেগে গেছে। হ্যাঁ, অলরেডি আমি লেটে চলছি, আমার 6টা থেকে ডিউটি, 6টা পার হয়ে গেছে। তো আমি ওখানে ফোন করে দিয়েছি আমার 5 মিনিট লেট হবে আসতে বলে। তো প্রায় চলেই এসেছি। তো মার পিছনে একটু টাইম বেশি লেগে গেছে, একটু লেট হলো, না হলে আমি কখনো লেটে পৌঁছাই না। তো বাইক নিয়ে আসবো ভেবেছিলাম। তো এখন না, যখন তখন বর্ষা নেমে যাচ্ছে, প্রচণ্ড বর্ষা যখন নামছে না, প্রচণ্ড বর্ষা নামছে। তো যার জন্যে আর একটু লেটও হয়ে গেছে। তো ভাবলাম তো গাড়িটা নিয়ে এলে একটু তাড়াতাড়ি কভার করতে পারবো টাইমটা। আর সকাল টাইমটা একটু রাস্তা ফাঁকা আছে। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, এখন রাস্তায় কোনো জ্যাম নেই। এই যে সামনে যে স্টপেজটা আসছে, এখান থেকে আমি লেফটে আমি টার্ন নেবো আর কি। তো সকালে রাস্তা যেহেতু ফাঁকা আছে, একটু ট্রেনে বেরিয়ে আসতে পারবো বলেই বাইকটা রেখে গাড়িটা নিয়ে এসেছি। আর তাড়াতাড়ি আসতে গেলে বাইকটা একটু রিস্কি হয়ে যায় না, যার জন্যে। তো যাই হোক, আমি টাইমটা কভার করে ফেলেছি প্রায়। এই দেখো, এই যে একটা সাইনবোর্ড লেখা আছে ঈশ্বরী গাছা, এই যে ঈশ্বরী গাছা, ঈশ্বরী গাছা এখান থেকে আর 2 কিলোমিটার ভিতরে আর কি। এই যে ঈশ্বরী গাছা, গাছার চৌমাথার মোড়। এই সামনে চলে গেল, এটা সামনেটা নয়টা চলে গেল। এই যে আমি টার্ন নিচ্ছি, লেফট টার্ন। এই দেখো, এই রাস্তাটা আবার আমাদের গুমা বেড়াতে চলে গেছে। এই রাস্তাটা গুমা বেড়াতে গিয়ে মিশেছে আর কি। তো সেই রাস্তায় আমি ঢুকছি। এখান থেকে 1-1.5 কিলোমিটার গিয়ে আবার আমাকে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিয়ে তারপরে আমার ডিউটির জায়গা আর কি। এটা একটু গ্রাম্য এলাকা বন্ধুরা, দেখো একদম সম্পূর্ণই গ্রাম আর কি। কিন্তু পাকা রাস্তাটা এরকম পাকা রাস্তা গেছে ঠিকই, কিন্তু সবই সম্পূর্ণ চাষি এলাকা, একদম চাষি মাঠ ঘাট ভর্তি, একদম গ্রামাঞ্চল যাকে বলে। এই দেখো পাট ধুয়েছে, সেইগুলোকে আমরা পাট কাটি বলি। এই দেখো পাট জাগ দিয়েছে, সব পাটের জাগ। এই সব দেখো গ্রামের বাড়ি সব, এখানে সবই চাষি, চাষ করা লোকজনের বাস আর কি। যেটা সহজ কথায় বোঝানো যায় তোমাদের, মানে চাষি এলাকা। এরপর ডিউটির ওখানে গিয়ে আমি আর আজকে তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না, কারণ আমি ডিউটি এলাকায় ভিডিও করি না, এটা ঠিকও নয়। তো
যখন আমি বাড়িতে আসবো তারপরে তোমার সঙ্গে আবার দেখা হবে, তোমরা সাথে থেকো। হ্যালো বন্ধুরা, এখন বাজে 1:20। এই আমার ডিউটি শেষ হলো, এখন আমি বাড়িতে মানে রওনা হবো বাড়ি যাওয়ার জন্যে। তো এখন এখন সোজা ছেলের স্কুলে যাব, স্কুল থেকে ছেলেকে ড্রপ মানে নিয়ে রিসিভ করে তারপরে আমি ওখান থেকে ছেলেকে নিয়ে তারপরে যাব বাড়িতে। আর সকালে মাকে যেভাবে রেখে এসেছি, এখন ফোন করেছিলাম তো বলছে, বৌদি বলছে যে সেরকমই আছে, একটু নাড়াচাড়া করছে ঠিক মতো, বাকি খুব একটা প্রোগ্রেস হয়েছে বলে মানে হচ্ছে না বলছে। তো এখন বাড়িতে গিয়ে যতক্ষণ না মার কাছে যাচ্ছি, আর মাকে একটু ভালো করে হাত পা মালিশ ফালিশ করে দিয়ে স্নান ফান করিয়ে একটু টাইম দিতে হবে মাকে এখন, না হলে মনটা ঠিক মানছে না আর কি। যতক্ষণ ডিউটি করলাম ততক্ষণ আমার বাড়িতেই মন ছিল, মাকে নিয়ে টেনশন করছিলাম। সকালের খারাপ দেখে আসলাম, তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, ঠিকমতো মনটা চাচ্ছিল না, তাও আসতে হলো, ডিউটি যেহেতু আছে। এত গরম বাবা, গাড়ির মধ্যে পুরো রোদ্রের মধ্যে গাড়িটা রয়েছে, তো ভিতরটা পুরো একদম হিট হয়ে গেছে। একটু দরজাটা খুলে বসতে হবে, না হলে ঢোকা যাচ্ছে না ভিতরে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার বাড়িতে গিয়ে, তোমার দেখাবো মায়ের কি পরিস্থিতি আছে, এখন কি কন্ডিশনে আছে। বন্ধুরা এখন বাজে 4:11। আমি ওখান থেকে ডিউটি থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে সঙ্গে সঙ্গে মার কাছে চলে এসেছি। মার তো অতটা ভালো অবস্থা ছিল না, যে এসে দেখলাম, ডাকলে অনেকগুলো ডাক দেওয়ার পরে বোঝা যাচ্ছে সাড়া দিতে চাইছে, কিন্তু সাড়া দিতে পারছে না, গায়ে একদম শক্তি নেই। তারপরে প্রেশারের মেশিন আছে, আমি মার জন্য কিনেছি, মাঝে মাঝে দেখার জন্যে। তো প্রেশারটা দেখলাম, প্রেশারটা ডাউন মানে অনেকটা উপরে, প্রেশারটা অনেকটা বেশি, 190 উপরে, 190 বাই নিচে 80, তো বেশি আছে। তা কী করবো, ঘরোয়াভাবে মাথায় তেল জল দিয়ে তারপরে ভালো করে সারা শরীরটাকে মালিশ করেছি, হাত পায়ে অ্যাকুপ্রেশারের মতো অনেকভাবে মালিশ ফালিশ করে দিয়ে তারপরে মাকে ওই অবস্থাতে একটুখানি যখন ডাকছি শুনছে, তো তখন গোপাকে বললাম যে একটু খাবার নিয়ে এসো, ভাত, ডালের জল আর একটু লেবু দিয়ে হালকা ভালো করে চটকে ওটাকে অল্প পরিমাণে ওটা মাকে খাইয়েছি, তা মা খেয়েছে। আর প্রেশারে একটা ওষুধ খাইয়ে দিয়েছি জলে গুলে, এখন তো এমনি ওষুধ গিলে খেতে পারে না, তো জলে গুলে খাইয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পরে 5-7 মিনিট পরে তার মাকে না স্নান করেছি আমি। হ্যাঁ, তো স্নান করার সময় একটা দুটো কথা বলছিল, তো ভালো করে সুন্দর করে স্নান করে দিয়েছি এখন। তারপরে একদম মা পুরো ঘুমে ঢলে গেছে, মানে ঘুমাচ্ছে আর কি। সঙ্গে সঙ্গে ঘুম পড়িয়ে দিয়েছি, সব কিছু চেঞ্জ ফেঞ্জ করে দিয়ে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়ে তারপরে ঘুম পড়িয়ে দিয়েছি। এখন জানি না, হয়তো ওটা ঘুমানো মানে ঘুমের জন্য এটা মানে শরীরটা প্রচণ্ড দুর্বল, তো যার জন্যে কথা বলতে বল পাচ্ছে না, বুঝতে পারি, মানে আমি ডাকলে বলে বল, সব কিছু বলছে, বোঝা যাচ্ছে যে গায়ে শক্তি পাচ্ছে না বলে ঠিকমতো বলতে পারছে না, চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তো এখন মাকে সব কিছু করে দিয়ে শুয়ে দিয়ে তারপরে আমি এখন নিজে স্নান করলাম। এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি মাকে, এই যে মা ঘুমাচ্ছে, এই ঘুম পাড়িয়ে দিয়েছি মাকে। মানে যতটা ঘরোয়া হবে এখন, যেটুকু যা করার দরকার ছিল, অনেকক্ষণ ধরে গা হাত পা মালিশ করে দিয়ে ওষুধ ফষুধ খাইয়ে দিয়ে একটু খাবারও খেয়েছে, কারণ সকাল থেকে মা কিছু মানে খেয়েছিল না। বৌদি আবার ডিউটি আছে, মানে ডিউটি চলে গেছে, তো ও বাড়ি ছিল না। আমি এসে দেখি গোপা চলে এসেছিলো। গোপা তো অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে গেছিলো, মানে বাপের বাড়িতে গেছিলো, কোনো ঘুরতে নয়, ছেলের একটা ডকুমেন্টস ঠিক করার জন্য একটা অফিসের পৌরসভাতে যাওয়ার দরকার ছিল, সেখানে গেছিলো। তো সেটা শুনে গোপা চলে এসছে বাড়িতে। গোপা চলে আসছে আর বৌদি বেরিয়ে গেছে ডিউটিতে। তারপর পরপরই আমি ঢুকলাম এখন ওই 3টের পরে। তো এই হচ্ছে পরিস্থিতি, তোমাদের জানিয়ে দিলাম বন্ধুরা। তোমরা একটু আমার জন্য একটু করো, ভগবানের কাছে প্রার্থনা করো, মানে আচানক যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। আসলে এখন মা যদি কিছু হয়ে যায় না, মানে আমি ঠিক ওই সময়টা ভোগার জন্য এখন ঠিক মানসিকভাবে প্রস্তুতি নয়। তার কারণটা হচ্ছে, অনেক বছর বাইরে ছিলাম, তো মানে অনেক বছর বাইরে কাটিয়ে এসেছি, চাকরি করতাম, বাইরে থাকতাম, এখন পেনশনে চলে এসেছি। তো যখন বাইরে ছিলাম, বাড়িটা ছিল আত্মীয় বাড়ি, আর যেখানে সার্ভিস করতাম ওইটাই আমার বাড়ি ছিল।
যার জন্যে বাড়িটাকে খুব মিস করতাম। আর আমি কোনোদিনই বাড়ি ছেড়ে বাইরে থাকার পক্ষপাতী ছিলাম না। এবার যেটা ভাগ্যে থাকে সেটা তো হয়ই, লেখা ছিল এরকমই চাকরি পাবো, তো পেয়েছি, করেছি, বাধ্যতামূলক করতে হয়েছে। বাড়ির আর্থিক অবস্থা অতটা সক্ষম ছিল না, সব কিছু মিলিয়ে করতে হয়েছে। ততদিন মাকে অনেক মিস করেছি, মানে জীবন থেকে আসলে সরি আসলে জীবন থেকে অনেক মাকে অনেক ডাকা মিস করেছি আর কি, সেই জিনিসটা এখন অনুভব হয়। আর এখন বাড়ি এসে মার সঙ্গে বেশি সময়টা আমারই কাটছে, বেশি অ্যাটাচড হয়ে গেছি মার সঙ্গে আর কি। যত করছি মাকে নিয়ে। চল, কষ্ট পাওয়ার কিছু নেই। সেই বন্ধুরা কিছু মনে করো না। না, কষ্ট পাওয়ার কিছু নেই, চলো। হয়। তো ঠিক আছে, পরে তোমাদের আরো পরে বলবো। গোবার ভাত বেড়ে বসে আছে, এই যে ডাকতে এসছে। চলো বন্ধুরা, খেয়ে নি, এখনো দুপুরে খাইনি আর কি। তোমার সঙ্গে পরে আবার দেখা করছি। খেতে খেতে না হলে তোমার চলো, কি আজকে গোপাল রান্না করেছে তোমার দেখাচ্ছি, চলো। আজকে তেমন কিছু মেনু নেই, না, আবার কমও নেই, মানে শ্বশুরবাড়ির মেনু। না গো বন্ধু, অনেক কিছু মেনু রয়েছে। আমি না দেখে তোমাদের ফট করে বলে ফেললাম, তার জন্য সরি। অ্যাকচুয়ালি বাড়িতে কিছু রান্না হয়নি, ও গেছিল বাড়ি থেকে নিয়ে এসছে আর কি, শাশুড়ি মা রান্না করে দিয়েছে আর কি। বাড়ি গেলে মা দেয়, জামাই তো যে উঠতে পারে না, তার জন্য ওর জন্য একটু একটু করে রান্না করে দেয়, এই আর কি। তো যাই হোক, এইসব শাকসবজি, মাছের ঝোল, এইগুলো কি মনে করার দরকার নেই, বাবা দেখে তো। আর এই যে মাছ আর আমি পাঠিয়েছে, রান্না করেছি এই যে ডাল। ডাল। ব্যাস, কারণ ছেলে খাবে, ছেলে আবার মাছ খায় না। হুম। তো আসলে ব্যাপারটা কি হয়েছে, মার সঙ্গে যত অ্যাটাচ হচ্ছি না তত খারাপ লাগছে আর কি। আর তোমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছো না, আমি মাকে খুব বকিও আবার। আমার মায়ের মাঝে মাঝে অধৈর্য হয়ে না, মাকে খুব বকাও দিই আবার। সেটা মায়ের ভালোর জন্য দিই, নো ডাউট। ওটা মানে আমাদের জন্য, আর মাকে বিরক্তের জন্য করি না আর কি। অনেক সময় ওষুধ খেতে চায় না, যাই যাই এখন খাওয়াটা খুব দরকার, ওষুধটা খাচ্ছে না, যখন মা বুঝতে পারে আর কি, তখন মাকে খুব তাড়াও দিই আমি মাঝে মাঝে। যেমন ভালোবাসি এরকম তাড়াও দিই। তোমরা আবার এটা দেখো না, যে ভেবো না যে সবসময় শুধু এরকমই ভালোবাসি বলে, এরকমই নয়, এটা কখনো হয় না। কখনো মাকে তাড়া দিই, সেটা অবশ্যই ভালোর জন্য আর কি। তো যাই হোক, তো মাকে যখনই একটু বকি না, যখনই তাড়া দিই, যখন কথা শুনছে না, সেন্স আছে, বুঝতে পারছে, কিন্তু হয়তো ওষুধ খাচ্ছে না, জলটা গিলছে না, হ্যাঁ, যখন বুঝতে পারে তখন, এখনই কথা বলছি না, তখন একটু মায়ের মানে জোর দিয়ে কথা বলি, তাড়াতাড়া দিই। যাই হোক, দেওয়ার পরে না কিছুক্ষণ পরে যখন আমার না ফট করে আমার মাথার খুব গরম হয়ে যায়, রেগে যায় ফট করে। এটা আমার একটা, বলো কি এটা। বন্ধুরা, এই বিষয়ে আমি একটু পরে একটু কথা বলতে চাই। যাই হোক, তো পরক্ষণে যখন আমি সবকিছু করে দিই, আবার যখন আমি একা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, তখন খুব ফিল হয়, কেন বকা দিলাম, মা তো ইচ্ছা করে করেনি। যাই হোক, এরকম নানান কিছু মনে হয়। পরক্ষণে খুব মানে ওই জিনিসটা খুব গিল্টি বোধ হয় মনের মধ্যে। তারপর ভাবি আবার, যখন হয়তো কোথাও ডিউটি চলে গেলাম, তখন এই জিনিসটা মনে হয়। তো পরক্ষণে ভাবি যে কতক্ষণ মার কাছে যাবো, আবার ওই ওই যে বকা দিয়েছি মার, ওই পাপটা যেন আবার ধুয়ে ফেলতে পারি, মাকে আবার গিয়ে একটু সেবা শুশ্রূষা করে, এরকম ভাবি আর কি। মানে কি বলে না, বোকা মনের মতো আর কি, কখনো বোকা মন হয়ে যায় আর কি। যাই হোক, তো আমি এখন মার যদি কিছু হয়ে যায়, আমি এখন ঠিক প্রস্তুতি না, মানসিকভাবে প্রস্তুত না। এখনো কয়েকটা দিন মাকে রাখার আমার খুব ইচ্ছা আর কি। আমি জানি না ভগবান অ্যাকচুয়ালি সামনের দিনগুলো কেমন করে সাজিয়ে রেখেছে, বুঝতে পারছি না। তো এটাই আর কি। তো চলো তাহলে খাওয়া শুরু করি, খিদেও পেয়েছে, ছেলে খেয়ে ঘুমিয়ে গেছে। ওর পড়াটা ক্যান্সেল হয়েছে যেহেতু, ও এখন একটু রেস্ট করছে, আবার বিকেলে একটা পড়া আছে। তাহলে খেয়ে নিই বন্ধুরা। আর যেটুকু কথা বললাম, এতেই অনেক লম্বা হয়ে গেছে ব্লগটা।
তো এখানে শেষ করবো, তার আগে গোপা কিছু বলতে চাই, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি বলতে চাই সেটা আসলে ব্যাপারটা হচ্ছে রোহিত রোহিত আপনাদের যে ভাই বলুন, দাদা বলুন, যেই হোক না কেন, ও যতটা শক্ত দেখায় নিজেকে, আদতেও অতটা শক্ত নয়। কারণ এই 23 বছর হচ্ছে আমাদের সাংসারিক জীবন, 23 বছরে কম বেশি জানি, চিনি, এই জন্য বুঝতে পারি আর কি। মানে চট করে রেগে যায়, এটা সত্যি কথা। ওর একটু মানে অল্পতে মানে ধৈর্যটা ধরতে কম পারে আর কি। কিন্তু এই যে মার বিষয়টা বললো, এটা প্রতিনিয়ত হয়তো মা সরি ও ডিউটি যাবে, সেই সময়তে টাইম হচ্ছে না, ওদিকে মা ওষুধটা খাচ্ছে না, ওদিকটাও একটা জবাবদেহি থাকে না, তার জন্য হয়তো রেগে যায়। কিন্তু যাওয়ার পরে আমি যেহেতু বাড়ি ছিলাম না দুদিন, আমার একটু কাজ ছিল, আমি বাপের বাড়ি গেছিলাম, তো আমাকে ফোন করে বলছে, আমি ফোন করেছি সকালে, তো আমাকে ফোন করে বলছে যে এরকম আমি না মাকে এরকম বলেছি, এখন আমার খুব খারাপ লাগছে। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস বলো, যখন এই যেমন আমি আমার ছেলেকে মানুষ করছি, তো আমি কি ওকে বকা দিই না, কিন্তু সেটা কি মন থেকে ওর ভালোর জন্য দিই। তো সেই হিসাবে এখন ওইটা যেরকম ও মনে রাখছে না যে আমার মা হয়তো সাময়িক দুঃখ পাচ্ছে, কিন্তু আমি তো সেটা তাকে আবার ভরপাই করে দিচ্ছি। তো রোহিতের ব্যাপারটা এখন সেরকম হয়েছে, ওর মা এখন ওর কাছে শিশু, তো দিতেই পারে বকা, এটা খারাপ ভাবার কিছু না, কিন্তু তবুও গিল্টি বোধ করে যে না আমার এটাও করা উচিত না, হয়তো সত্যি করা উচিত না, কিন্তু এক জায়গায় থাকতে গেলে এটা স্বাভাবিক ব্যাপার আমি মনে করি। ও খুব পস্তাচ্ছে যে কেন আমি এরকম করলাম। আমি বলেছি হ্যাঁ, রাগটা তোমার একটু অবশ্যই কমানো উচিত, কিন্তু এতটাও দুঃখ পাওয়ার, কারণ ও যেভাবে দেখে, সত্যি কথা বলতে আজকের দিনে তোমরা বা আপনারা হয়তো মানে এই 24 ঘন্টার মধ্যে কিছু টাইমের ব্লগ দেখো, কিন্তু আমরা তো সবসময় ওর সঙ্গেই থাকি না। তো আমি সবাইকে বলি, আমার বর হিসাবে নয়, যে সত্যি মাকে এত ভালোবাসে এরকম সত্যি এখনকার দিনে কম দেখতে পাওয়া যায়। তোমরা হয়তো কিছু ক্লিপ দেখছো, সবটা তো দেখতে পাও না, তাতে তোমাদের এই ফিল হয়। তাহলে আমরা ওর সাথে থাকি, তাহলে মানে ডিউটি থেকে ও ঘরেও ঢোকে না, আগেই চলে যাবে মার কাছে, ওখান দিয়ে সব কিছু করে ধরে এই দেখো এসছে 2:30টার সময়, এখন বাজে 4টের বেশি, আমরা এখনো খাইনি। বাড়ি এসে মালিশ করে দিয়ে মাকে স্নান খাওয়ানো সমস্ত টিপটপ করে দিয়ে দুইজনে মিলে, আমি অতটা করতে পারি না, ও তো প্রচুর পারে, আমার মেজোজাও অনেক করে, একদম মানে নো ডাউট, সবাই করে সবাই করে, কিন্তু মানে ওরা দুইজন বেশি করে। বড়দা যখন আসে বড়দা করে, ছোটদি বড়দি একটু কম আসতে পারে। তো যে আসে ছেলেমেয়েরা প্রত্যেকেই মানে মার একদম মানে কি বলবো, এই একটা দিদিভাই বলেছে রত্নগর্ভা, সত্যি আমার শাশুড়ি তাই, মানে কি রকম মানে পূর্ণ না করলে এইরকম ছেলে মেয়ে পাওয়া যায় না, এটা সত্যি কথা। তো আপনারা বা তোমরা সবাইকে রোহিতকে বুঝাবে যে এতে দুঃখ পাওয়ার মতো কিছু না, এটা স্বাভাবিক জিনিস, এটা হয়ে থাকে। এই পর্যন্ত আর কি, এইটাই বলার ছিল যে ও খুব নিজের এই যে কখনো কখনো নিজে নিজে কান্নাও করে দিচ্ছে যে আমি কেন এটা করলাম। এটা কান্না করার মতো, কষ্ট পাওয়ার মতো হয়তো নয়, কিন্তু তবুও বেশি কষ্ট পাচ্ছে, কারণ এই 2 বছর ধরে ও খুব মার মানে কাছাকাছি এসেছে তো, আর মার এত দেখভাল করছে বলেও ওর কষ্টটা বেশি হচ্ছে। তো তোমরা সবাই ওকে বুঝিও যে না, এরকম এত কষ্ট হয়তো পাওয়াটা ঠিক নয়, ও ভালোর জন্যই করেছে, মা খারাপের জন্য তো কখনো করে না। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকের ব্লগটা আমরা এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমার শাশুড়ি বলুন, মা বলুন, যেই হোক না কেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে সত্যি কথা, এরকম দেখতে আমার খুবও কষ্ট লাগছে, কারণ নিজে কিচ্ছু করতে পারছে না, তো এতটা কষ্ট, শারীরিক কষ্ট আমরা মেনে নিতে পারছি না। গোপাকে নিয়ে এসছে কিন্তু মা, আসলে সত্যি আমরা 3 যা, কিন্তু আমাকেই দেখে একমাত্র আমার শাশুড়ি আর কি পছন্দ করে নিয়ে এসছে, দুজনকেও পছন্দ করেছে, কিন্তু আমারটা একটু বেশি ছিল, যার জন্য আমি হয়তো সবার মতো এইভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু আমার ওই মানুষটাকে দেখে খুব কষ্ট হচ্ছে এই কারণে যে এরকম কখনো দেখিনি যে একদম নিথরের মতো কষ্ট পাচ্ছে, হাতে হয়তো আর দিন হয়তো বেশি নেই, যার জন্য সেই জিনিসটা মানে খারাপ লাগছে ভীষণ। সবাই প্রার্থনা করো যেন আমার মা, শাশুড়ি, যেই বলো না কেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এত কষ্ট না ভগবান তাকে দিক, কারণ সে জীবনে এমন কোনো হয়তো কাজ করেনি যে এতটা সে কষ্ট পাওয়ার মতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আর একটা ব্লগে। সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, রাখছি।